প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি, আনন্দপুরের অগ্নিকাণ্ডে সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু। এসআইআরের অজুহাত চলবে না, সীমান্তের জমি হস্তান্তর নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের। এসআইআর আসলে এনআরসিরই অন্য রূপ, বাংলায় দিদি জিতবেন, মমতাকে পাশে রেখে বললেন অখিলেশ। সিঙ্গুরে মমতার সভা ঘিরে হুগলি জুড়ে বাড়ি উৎসব, একদিনে শতাধিক সভা, লক্ষ্য আমার বাড়ির ছাড়পত্র। পা বাড়ালেই পোড়া হার, আনন্দপুরে যৌতুকগৃহে নিখোঁজ অন্তত 25, দেহ মিলবে তো, শঙ্কায় পরিজনেরা। সবাই সবকিছু জানে না, নিজস্ব পদ্ধতির উপর বিশ্বাস রাখবে, পরীক্ষা পেয়ে চর্চায় প্রধানমন্ত্রী। আনন্দপুরে দগ্ধ গোডাউন পরিদর্শনে গিয়ে গো ব্যাক শুনলেন সুজিত বসু, তৃণমূল বিজেপি হাতাহাতি। এসআইআর আবহে মৃতদের পরিবার নিয়ে আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সিঙ্গুরের সভার পরই রওনা দেবেন। বাড়ি বাড়ি ধ্বজা, সিসিটিভি লাগাতে হবে, নন্দীগ্রামের মানুষকে পরামর্শ শুভেন্দুর, ঠিক কি ঘটেছে? আনন্দপুর অগ্নিকাণ্ডের 42 ঘন্টা পর আটক গোডাউনের মালিক গঙ্গাধর দাস। ছাদনাতলার বদলে শেরওয়ানি পরে এসআইআর শুনানিতে হাজির বর, সঙ্গী 38 বরযাত্রীও। সন্দেশখালীতে 2253 জনকে অভারতীয় উল্লেখ করে নোটিশ। আমি বন্ধ করতে দেব না, শিল্পের ঠিকানা এখন বাংলা, নবান্ন থেকে বার্তা মমতার। বাংলায় ফিরে আসুন, এখানে কাজের ব্যবস্থা করব, ভিনরাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের বার্তা মমতার। পশ্চিমবঙ্গে ভোট কাটার জন্যই এসআইআর, মমতার পাশে দাঁড়িয়ে মন্তব্য অখিলেশের। ভোটের মুখে বীরভূমে জোর ধাক্কা তৃণমূলের, ইস্তফা একাধিক নেতার। বামফ্রন্ট আমলে দরবার করেও রাস্তা হয়নি, স্বাধীনতার পর পথশ্রী প্রকল্পে বড় রাস্তার শিলান্যাসে খুশি গ্রামবাসী। ভয়াবহ ভূমিধসে ইন্দোনেশিয়ায় মৃত নৌসেনার 23 জন জওয়ান। এবার শতায়ু রেশন গ্রাহকদের দুয়ারে যাবে খাদ্য দপ্তর, কেন এমন পদক্ষেপ করা হচ্ছে? খামেনেই বিরোধী আন্দোলনে মৃত্যুপুরী ইরানে নিহত প্রায় 6000। গাছাড়া মনোভাব নিয়ে কাজ করলেই মিলবে শাস্তি, কড়া পথে হাঁটার সিদ্ধান্ত নিল তৃণমূল। 4 দিনে বইমেলার ভিড় 14 লাখ, রেকর্ডের ইঙ্গিত কলকাতায়। মমতাকে বরখাস্ত পত্র লেখার জন্য 1000 শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কি করে? আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের, চলছে পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ। বলা নেই কওয়া নেই, এসআইআরে যুক্ত আধিকারিকদের বদলি কেন, রাজ্যকে করা চিঠি কমিশনের। সুপ্রিম নির্দেশ উড়িয়ে ফের হোয়াটসঅ্যাপে নির্দেশ হুমকি, কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের। এসআইআর প্রক্রিয়ায় কি তথ্য গোপন করছে নির্বাচন কমিশন, কলকাতা হাইকোর্টে দায়ের মামলা। ভোটের আগে জামাইবাবু হয়ে যায়, আর ভোট ফুরলেই সালা, বিস্ফোরক তহা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা 42 ঘন্টা পেরিয়েও স্পষ্ট নয়। প্রশাসনের অনিশ্চয়তার মধ্যেই সামনে আসছে একের পর এক অব্যবস্থার ছবি। অগ্নি নির্বাপনের ন্যূনতম পরিকাঠামো না থাকা সত্ত্বেও বিপজ্জনক দাহ্য পদার্থে ঠাসা ছিল গোডাউন। নিয়মিত ফায়ার অডিট হয়নি বলেই প্রাথমিকভাবে দাবি। এমনকি স্থানীয়দের অভিযোগ, মোমো কারখানার আড়ালে চলছিল অবৈধ কোল্ড ড্রিঙ্কস উৎপাদন। জলাশয় বুঝিয়ে গড়ে তোলা হয়েছিল গোডাউন, এই অভিযোগও ক্রমশ জোরালো হচ্ছে। সব মিলিয়ে প্রশাসনিক নজরদারির ঘাটতি এবং চরম গাফিলতির ছবি ফুটে উঠছে। এই আবহেই আনন্দপুরের অগ্নিকাণ্ডকে ম্যানমেড ট্র্যাজেডি বলেই আখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা এই সরকারের গাফিলতির ফল। তার অভিযোগ, পূর্ব কলকাতার জলাভূমির চরিত্র বদলে দেওয়া হচ্ছে অবাধে। বেআইনি নির্মাণ রুখতে ব্যর্থ সরকার, রাজ্যে কার্যত নো গভর্নমেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে। শুভেন্দুর মতে, যে সরকার অগ্নি নিরাপত্তা বিধি কার্যকর করতে পারে না, বেআইনি নির্মাণ বন্ধ করতে পারে না এবং দুর্যোগের সময়ে সংবেদনশীলভাবে সাড়া দিতে ব্যর্থ হয়, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।
অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু দাবি করেন, এখনও পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন 20 জনেরও বেশি। মৃত ও নিখোঁজদের অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি। তার কথায়, নিহতদের অধিকাংশই ছিলেন তরুণ এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তাদের বড় অংশ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। বিরোধী দলনেতার অভিযোগ, দাহ্য পদার্থে ভর্তি তালাবদ্ধ গুদামের ভিতরে শ্রমিকদের আটকে রাখা হয়েছিল। কোনো জরুরি বেরোনোর পথ ছিল না। সংকীর্ণ গলির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। প্রশ্ন উঠছে, কলকাতার উপকণ্ঠে এত বিপজ্জনক গুদামে কিভাবে মানুষকে রাত কাটাতে বাধ্য করা হলো, অথচ প্রশাসনের কেউ কিছু জানল না। দমকল মন্ত্রীকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, 30 ঘন্টারও বেশি সময় পরে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী, অথচ তিনি প্রশ্ন তোলেন কেন মানুষ গোদামের ভিতরে ছিল। প্রশ্ন তোলার বদলে প্রশাসনের উচিত ছিল তার উত্তর দেওয়া। তার দাবি, এই ঘটনার সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদাসীনতা, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার। শুভেন্দুর পাশাপাশি প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীও। তার প্রশ্ন, পরপর এত অগ্নিকাণ্ড কিভাবে ঘটছে? গত কয়েক বছরে কলকাতা ও আশপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ড হলেও কোনো ক্ষেত্রেই চূড়ান্ত সত্য সামনে আসেনি বলেও অভিযোগ তার। শেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত 3টি দেহ উদ্ধার হয়েছে। তবে স্থানীয় ও অসমর্থিত সূত্রের দাবি, মৃতের সংখ্যা 8 পর্যন্ত হতে পারে। নিখোঁজ অন্তত 17 জন। ধ্বংসস্তূপের ভিতরে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। সময় যত গড়াচ্ছে ততই আশঙ্কা বাড়ছে প্রাণহানির শঙ্কা নিয়ে। রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় কাঁটাতার বসানোর জন্য জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সীমান্তের জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 31শে মার্চের মধ্যেই সংশ্লিষ্ট জমি কেন্দ্রের হাতে তুলে দিতে হবে রাজ্য সরকারকে। এদিন আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে সব জমির অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং যার ক্ষতিপূরণের টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে। সেই জমি হস্তান্তরে আর কোনো দেরি চলবে না। মার্চের মধ্যে জমি হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ায় অজুহাত গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট মন্তব্য করে আদালত। পাশাপাশি যেসব জমির অধিগ্রহণের বিষয়ে এখনও রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেক্ষেত্রেও জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় বেঞ্চ। আইনি অনুযায়ী জরুরি ভিত্তিতে সীমান্তের জমি অধিগ্রহণ করা যায় কিনা সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে আদালত। এই সংক্রান্ত সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2রা এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। এই মামলার আগের শুনানিতেই দেশের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের কথা আদালতে তুলে ধরেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের আইনজীবীর দাবি ছিল, এখনও প্রায় 4100 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়নি। তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 2216.70 কিলোমিটার। কেন্দ্রের অভিযোগ, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই সীমান্তে ফ্রেজিংয়ের কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। গতকাল শুনানিতে সেই প্রেক্ষিতে আদালত জানিয়ে দেয়, জাতীয় নিরাপত্তার প্রশ্নে গড়িমসি বরদাস্ত করা হবে না। সীমান্ত সুরক্ষার সঙ্গে যুক্ত জমি হস্তান্তর ও অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করতে হবে। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মানে শুধু একটি মঞ্চ, একটি ভিড়, এমনটা আর থাকছে না। 28শে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার দিন হুগলি জেলা জুড়ে এক অভিনব আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, জেলার প্রতিটি ব্লক, সদর, প্রতিটি পঞ্চায়েত হবে আলাদা আলাদা জমায়েত। কার্যত একদিনে হুগলিতে বসতে চলেছে শতাধিক সভা। নাম বাড়ি উৎসব। রাজ্য প্রশাসন ও শাসক দল সূত্রে খবর, ওই দিন সিঙ্গুর থেকে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে আমার বাড়ি প্রকল্পের অনুমোদন তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই পঞ্চায়েত স্তরে ছোট ছোট উপভোক্তা সভার পরিকল্পনা। প্রশাসনিক সিদ্ধান্ত হলেও তার প্রভাব পড়বে রাজনৈতিক ময়দানেও, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কথায়, আমার বাড়ি প্রকল্প বাংলার আত্মসম্মানের প্রতীক। কেন্দ্র টাকা দেয়নি, বরং রাজ্যকে চাপে ফেলতে চেয়েছে। সেই বাধা পেরিয়ে মুখ্যমন্ত্রী মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করেছেন। তাই চাইছি সবাই যেন একসঙ্গে বাড়ির অনুমোদন পান। তার দাবি, দূরে গিয়ে সভা শোনার বদলে মানুষ নিজের পঞ্চায়েত অফিস থেকেই নতুন বাড়ির ছাড়পত্র হাতে পাবেন। একই সুর শোনা যাচ্ছে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের গলাতেও। কটাক্ষের সুরে তিনি
তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী গোটা রাজ্য থেকে লোক এনে সভা করলেন, শিল্পের কথা বলে সভায় লোক জড়ো করে শোনালেন কথা শিল্প। আমাদের নেত্রী ভাওতা দিতে চান না, মানুষের কাছে কাজ পৌঁছে দিতে চান। তার মতে সিঙ্গুরে না এনে মানুষকে নিজের এলাকাতেই অংশগ্রহণের সুযোগ দিতেই এই বিকেন্দ্রীকৃত সভার ভাবনা। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পঞ্চায়েত অন্তত 500 জন উপভোক্তার উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকেই তৈরি থাকবে আমার বাড়ি প্রকল্পের অনুমোদন ও আর্থিক বরাদ্দের নথি। একই সঙ্গে প্রতিটি সভাস্থলে সিঙ্গুরের মূল অনুষ্ঠান বা রাজ্য স্তরের সভার লাইভ টেলিকাস্ট দেখানোর ব্যবস্থাও থাকবে। পরিকল্পনাকারীদের কথাই সেদিন হুগলি নয়, গোটা বাংলায় একসঙ্গে বাড়ি পাওয়ার উৎসবে মাতবে। গত 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা কারখানার বিস্তীর্ণ মাঠে হয়েছিল এই আয়োজন। তার ঠিক 10 দিনের মাথায় ফের সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার সেখান থেকেই বাংলার বাড়ি প্রকল্পের আরও 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মোদীর জঙ্গলরাজের জবাবে কি বলেন তা নিয়েও সব মহলে কৌতূহল রয়েছে। সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 ব্লকের রানীচক গ্রামে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস ও বিজেপি 2 শিবিরই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তুলেছে, যদিও উভয় পক্ষই নিজেদের দায় অস্বীকার করেছে। এই ঘটনার পরদিনই এলাকায় গিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন রানীচক গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে একাধিক কড়া বার্তা দেন শুভেন্দু। তার বক্তব্যে উঠে আসে নিরাপত্তা ও সংগঠনের বিষয়টি। তিনি পরামর্শ দেন, নন্দীগ্রামের প্রতিটি হিন্দু বাড়িতে ধ্বজা লাগানো হোক এবং সব মন্দিরে মাইক ও সিসিটিভি বসানো হোক। স্থানীয়দের উদ্দেশ্যে শুভেন্দুর মন্তব্য, এত ভয় পেলে লড়বেন কি করে? এরপর তিনি জানান, মঙ্গলবারের মধ্যে সব হিন্দু পরিবারকে বাড়িতে ধ্বজা লাগাতে হবে। শুধু পরামর্শ নয়, বাস্তবায়নের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবি, সিসিটিভি বসানোর জন্য কলকাতা থেকে সরঞ্জাম আনা হোক, তার খরচ তিনি নিজেই দেবেন। তার আরও বক্তব্য, সমস্ত সিসিটিভির চিপ রাখা থাকবে বিধায়ক অফিসে। পাশাপাশি তিনি বলেন, সব মন্দিরে মাইক বসাতে হবে এবং এলাকাবাসীর মধ্যে শঙ্খ বিতরণ করা হোক। এই বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, শুভেন্দুর এই বার্তা ধর্মীয় বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা। তৃণমূলের দাবি, নির্বাচনী পরাজয়ের ক্ষোভ থেকেই এলাকায় সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রবিবারের ঘটনায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্যের পাশাপাশি আইনি লড়াইয়েও সর্বাত্মক সহযোগিতা করা হবে। তার দাবি, এলাকায় পরিকল্পিতভাবে বিজেপি সমর্থকদের উপর হামলা হয়েছে এবং প্রশাসন সঠিক ভূমিকা নেয়নি। এই অভিযোগে তীব্র পাল্টা দিয়েছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায়। তার বক্তব্য, এই ধরনের মন্তব্য আসলে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা। ধর্মের নামে বিভাজন করে ভোটে জেতা যায় না। তিনি আরও বলেন, সমবায় নির্বাচনে শুধুমাত্র সংখ্যালঘু প্রার্থীরাই জয়ী হননি, বহু হিন্দু প্রার্থীও জয় পেয়েছেন। তৃণমূল সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী এবং মনুষ্যত্বই দলের কাছে সবার উপরে, এই বার্তাই দেন তিনি। এরই মধ্যে আবার বেহালায় তৃণমূল বিজেপির সংঘাতে বড় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেছেন, আগামী এপ্রিল মাসে বদলও হবে, বদলাও হবে। শুভেন্দুর অভিযোগ, এই মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, স্থানীয় নেতা নেত্রী এবং পুলিশের এক ধরনের যৌথ টিম কাজ করছে। তার দাবি, কোনো ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকলে পুলিশ অভিযোগ নিতে চায় না। বিরোধী দলনেতার কটাক্ষ, পুলিশের উপর রাজনৈতিক চাপ এতটাই বেড়েছে যে তারা কার্যত দলদাসে পরিণত হয়েছে। এই পরিস্থিতিকে তিনি বিরোধী কণ্ঠরোধের চেষ্টা বলেও উল্লেখ করেন। সিওরে বিধানসভা নির্বাচন, এবার নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই রাজ্য সরকারের অভিমুখ বাতলে দিলেন তিনি। বামফ্রন্ট সরকারের জামানায় 75 লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছিল। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, একদিনও কর্মদিবস নষ্ট করেননি। বাংলায় এখন আর বন্ধ হয় না, তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এভাবেই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উঠে এলো শিল্পের বার্তাও। এদিকে বন্ধ নিয়ে বরাবর বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী। তার উপর শিল্প টানতে বারবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছিলেন তিনি।
এমনকি বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর লগ্নি টানতে। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বন্ধের বিরোধী, আমি বন্ধ করতে দেব না। পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে। পুরুলিয়ার মতো জেলাতেও বদলের ছবি স্পষ্ট। এখন শিল্পপতিদের গন্তব্য বাংলা। রাজ্যে একের পর এক কারখানা হচ্ছে। বহু শিল্পপতি এখানে শিল্প স্থাপনের আগ্রহ দেখাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যে 6টি করিডোর তৈরি হচ্ছে। অন্যদিকে বামফ্রন্ট সরকার এবং বিজেপির কাজ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তবে সব কথা যে সত্যি নয় সেটা উল্লেখ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যারা বলছে বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে তারা ভুল বলছে। হাওড়া থেকে দুর্গাপুর গেলে রাস্তার দুধারে চোখে পড়বে উন্নয়নের ছবি। কত শিল্প সংস্থা এসেছে, কত কাজ হয়েছে। কোনো সমস্যা হলে মুখ্য সচিব, শিল্প সচিব, হিডকো সবাই আছেন। জীবনে শান্তি থাকলে, মাথা ঠান্ডা থাকলে, পরিবার ঠিক থাকলে ব্যবসা বাড়বে। পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে। এছাড়াও ধর্মীয় বিভাজন নিয়েও করা অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তবে কোনো রাজনৈতিক দলের নাম নেননি তিনি। বরং মুখ্যমন্ত্রীর কথাই, আজ যারা হিন্দু মুসলমান করছে, আমরা ভারতীয়, এখানে মাইনরিটি আছে, জনজাতি আছে। কেউ কারোর কথায় যেন ইন্টারফেয়ার না করে। কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। শান্তি রক্ষা করাই আমার কাজ। বাংলা আপনাদের জায়গা দেবে। মন্দির মসজিদ যে যে জায়গায় অনুরোধ এসেছে কাজ করা হচ্ছে। বগলামুখী মন্দিরে এখন নিয়মিত পুজো হচ্ছে। আপনাদের এলাকায় আরও উন্নতি দরকার হলে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই করে দেব। আপনারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, আমি সেই কাজ আপনাদের জন্যই করে দিয়েছি। আর অনেক কাজ হবে, একটু অপেক্ষা করুন। এবার অভিনব পদক্ষেপ করল খাদ্য দপ্তর। শতায়ু রেশন গ্রাহক কারা? এবার তাদের খোঁজ করতে বাড়ি বাড়ি যাওয়ার উপর বিশেষ জোর দিয়েছে খাদ্য দপ্তর। এবার পর্যালোচনা বৈঠকের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবার বাড়ি গিয়ে গিয়ে শতায়ু রেশন গ্রাহকদের অস্তিত্ব যাচাই করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কিন্তু কেন এমন পদক্ষেপ? কারণ 100 বছরের বেশি বয়সের রেশন কার্ড গ্রাহক আছেন যাদের এখন কোনো অস্তিত্ব নেই, এমন খবর পেয়েছে খাদ্য দপ্তর। অথচ শতায়ুদের রেশন কার্ডগুলি সক্রিয় রয়েছে। ওই কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রীও তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই বিশেষ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদিকে কোনো রেশন গ্রাহকের মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে আগে রেশন কার্ড জমা দিতে হয়। কিন্তু এই নিয়মটি ঠিকমতো মানা হচ্ছে না বলেও অভিযোগ। রেশন গ্রাহকদের নিয়ে আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা খাদ্য দপ্তরের অফিসারদের। তাই সব দিক সরজমিনে দেখতে বাড়ি গিয়ে যাচাই করতে বলা হয়েছে। নয়া ফরমানে বলা হয়েছে, যেসব অন্তর্দায়ী রেশন গ্রাহক পরিবারে একজন করে সদস্য আছেন সেগুলিকে খতিয়ে দেখতে হবে। অন্তর্দায়ী পরিবারের জন্য মাসে মাথাপিছু 35 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়, যেখানে অন্য রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু 5 কেজি করে খাদ্যশস্য পান। সেক্ষেত্রে একজন সদস্যের অন্তর্দায়ী পরিবার অনেক বেশি পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন। অন্যদিকে এখানে কোনো প্রতারণা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। শতায়ু সদস্যের রেশন কার্ড ব্যবহার করে পরিবারের অন্যরা তা তুলে নিচ্ছে কিনা সেটা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার যদি কোনো অন্তর্দায়ী রেশন গ্রাহক বেঁচে না থাকেন, তাহলে তার রেশন কার্ড ব্যবহার করেও খাদ্য সামগ্রী তুলে নেওয়া হচ্ছে কিনা তাও দেখতে বলা হয়েছে। এর ফলে অনেকে বঞ্চিত হচ্ছেন। তাই এখন সমতা ফেরাতে চাইছে খাদ্য দপ্তর। এক সদস্যের অন্তর্দায়ী পরিবার অন্য কোনো পরিবারের সঙ্গে যুক্ত থাকায় তারা রেশন সামগ্রী তুলে নিচ্ছেন কিনা তাও এবার দেখা হবে। এছাড়া এবার এক সদস্যের অন্তর্দায়ী রেশন গ্রাহকের সঙ্গে তার মূল্য পরিবারকে যুক্ত করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে অন্তর্দায়ী পরিবারের যে কোটা খালি হবে তাতে নতুন কোনো প্রকৃত দরিদ্র পরিবারকে খাদ্যশস্য দেওয়া যাবে। অন্তর্দায়ী রেশন গ্রাহকদের ক্ষেত্রে পরিবার পিছুর পরিবর্তে মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার বিষয়টিও আবশ্যক। সেটি কেন্দ্রীয় সরকারের বিবেচনার মধ্যে আছে। আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। তাতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অন্তর্দায়ী পরিবারের সদস্যরা মাথাপিছু 7.5 কেজি করে খাদ্যশস্য পেতে পারেন। নেতাকর্মী, বিধায়ক, সাংসদদের সঙ্গে কদিন আগে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্পষ্ট ভাষায় বলেছিলেন, শীতঘুম ছেড়ে উঠে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মাঠে ময়দানে নেমে কাজ করুন। কোনো ঢিলেমি দেখতে পেলে রেয়াত করা হবে না, তার পাশে দল থাকবে না। এবার জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় পদাধিকারীদেরকে কেমন
কাজ করছেন তার উপর নজরদারি শুরু করল তৃণমূল কংগ্রেস। আগামী দিনে ওই সমস্ত নেতাদের করা শাস্তির মুখে পড়তে হবে যারা গাছাড়া ভাব নিয়ে কাজ করবেন বলে সূত্রের খবর। এদিকে সিওরে বিধানসভা নির্বাচন, তাই কোনো ফাঁক থাকুক তা চাইছেন না ঘাসফুলের সর্বোচ্চ নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যের ক্ষমতায় থাকা এবং না থাকা নির্ধারিত হয়, তাই বিধানসভা নির্বাচনে জয়ের জন্য তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চায় না। তাই এখন এই নজরদারির কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য নানা প্রকল্প এনেছে, মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিয়েছে, বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষের সমর্থন নিয়ে আরও এগিয়ে যেতে তাদের সদূর প্রসারী চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু সবটাই দাঁড়িপাল্লায় মাপা হয় বিধানসভা নির্বাচনে জয়ের পর, আর তাই এখন থেকেই সবকিছু নজরে রাখা হচ্ছে। অন্যদিকে বিধানসভা নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। দলের সমস্ত নেতা কর্মীদের কাজে নেমে পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে খবর আসে কলকাতা এবং জেলার বেশ কয়েকজন নেতা সঠিকভাবে কাজ করছেন না। তাতে সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধি ও কর্মীরাও আছেন যারা মাঠে ময়দানে নেমে কাজ করছেন না বলে অভিযোগ। এমন হাবভাব দেখাচ্ছেন যে এমনিতেই নির্বাচনের সাফল্য মিলবে, তাই বিধানসভা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর নামলেই হবে। এই অভিযোগ দলের কাছে আসতেই সবকিছু নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রত্যেকের উপর তাই নজর রাখা হচ্ছে। এছাড়া দলের নির্বাচিত জনপ্রতিনিধি, নেতা, বিধায়ক, সাংসদ এবং কর্মীরা কেমন কাজ করছেন এবার তার নিজস্ব সূত্র মারফত খবর রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কাজে আইপ্যাক গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করতে শুরু করেছে। দায়িত্ব যাকে যা দেওয়া হয়েছে সেসব সঠিকভাবে নেতারা পালন করছেন কিনা নজরদারি রাখছে আইপ্যাক। প্রত্যেক দিন তারা রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে। ইতিমধ্যে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বিধানসভা ভিত্তিক যে ওয়ার রুম তৈরি হয়েছে সেখান থেকে রোজ রিপোর্ট আসতেই হবে রাজ্যের কাছে। আগামী দিন যারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন না তাদের শাস্তির মুখে পড়তে হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এসআইআর বা নির্বাচনী প্রক্রিয়া ঘিরে পশ্চিমবঙ্গের শাসক দল বনাম কমিশনের সংঘাত ক্রমে তীব্র হয়ে উঠছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরেও নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে নির্দেশ জারি রেখেছে বলে অভিযোগ তৃণমূলের। এরই প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। শাসক দলের অভিযোগ, আদালত জানিয়ে দেওয়ার পরেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো বন্ধ হয়নি। লিখিত নোটিশের বদলে ডিজিটাল বার্তায় প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা চলছে। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পার্থ ভৌমিক, বাপি হালদার, দোলা সেন এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। মহুয়া মৈত্র বলেন, শুধু হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া নয়, মাইক্রো অবজারভাররা কোন অধিকারে ভিডিওদের কাছ থেকে তথ্য চাইছেন বা কেন তাদের লগইন আইডি চাওয়া হচ্ছে, মাইক্রো অবজারভার নিয়োগের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন মহুয়া। তিনি বলেন, রাজ্যের সিইওকে কিছু বলতে গেলেই তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশ করতে হচ্ছে। অথচ গত 19শে ডিসেম্বর রাজ্যের সিইও দপ্তর থেকেই ইসিআই বা মাইক্রো অবজারভারদের তালিকা পাঠানো হয়েছিল। আদালতের নির্দেশে 24 তারিখ লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপ তালিকা প্রকাশ করলেও বিভ্রান্তি তৈরি করতে দুটো তালিকাকে একসঙ্গে মিশিয়ে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ শাসক দলের। তৃণমূলের নেতাদের বক্তব্যে স্পষ্ট, এই লড়াই শুধু প্রশাসনিক পদ্ধতি নিয়ে নয়, বরং ক্ষমতার নিয়ন্ত্রণ ঘিরে। বাপি হালদারের কথায় নির্বাচন কমিশন ধীরে ধীরে রাজ্য প্রশাসনের এখতিয়ার খর্ব করতে চাইছে। অন্যদিকে কমিশনের যুক্তি, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ। এই টানাপোড়েনের মধ্যেই সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে উঠছে কেন্দ্রীয় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কমিশনের শেষ কথা নয়, আদালতের নির্দেশের ঊর্ধ্বে কেউ নয়। এরপরই লিখিত নির্দেশ ছাড়া কমিশন কোনো প্রশাসনিক পদক্ষেপ করলে আইনি পথে তারা মোকাবিলা করা হবে। মানবিকতার প্রশ্ন তুলে ধরেছে শাসক দল। শাসক দলের শ্রমিক নেত্রী দোলা সেন বলেন, কমিশনের দৃষ্টিভঙ্গি কেবল আমলাতান্ত্রিক হলে চলবে না। তার প্রশ্ন, এখন যে প্রক্রিয়া বাকি রয়েছে তা কি আদৌ 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব? সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের হয়রানি বন্ধ হয়নি বলেও দাবি করেন তিনি। তার মতে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ও নিখোঁজদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী
ফিরহাদ হাকিম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অগ্নিকাণ্ডে তদন্তে এদিন গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আনন্দপুরের নাজিরাবাদে ভস্মীভূত ডেকোরেটরসের গুদামের মালিককে জেরা করছে পুলিশ। সূত্রের খবর, ঘটনা তদন্তের স্বার্থেই ওই ব্যবসায়ীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুরের একটি মোমো কোম্পানির গুদামের লাগোয়া ছিল ওই ডেকোরেটরসের গুদাম। রবিবার রাত আনুমানিক 3টে নাগাদ পাশাপাশি থাকা এই দুই গুদামেই আগুন লাগে। ঘটনার 36 ঘন্টার পরেও ঘটনাস্থলের কিছু অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। কিভাবে আগুনের সূত্রপাত, সেখানে আদৌ কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। ডেকোরেটরস গুদামের মালিকের নাম গঙ্গাধর দাস বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে ওই গুদামে একাধিক কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ ফুলের কাজ করতেন, কেউ আবার সাজসজ্জার কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন জেলা থেকে কাজের সূত্রে তারা সেখানে এসেছিলেন। কাজ শেষ করে অনেকেই গুদামের মধ্যেই ঘুমোচ্ছিলেন, আবার কেউ কেউ তখনও ছোটখাটো কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় গুদামে আগুন লাগে। তারপর পরিস্থিতি কিভাবে ভয়াবহ হয়ে ওঠে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি একাধিক ব্যক্তি এখনো নিখোঁজ। তারা আদৌ বেঁচে আছেন কি না, থাকলে কোথায় আছেন সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। নিখোঁজদের পরিবারের সদস্যরা থানায়, হাসপাতালে ও ঘটনাস্থলে হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন। চারপাশে জুড়ে শুধু অসহায়তা আর উৎকণ্ঠার ছবি। গতকাল দুপুরের পর ঘটনাস্থলে পৌঁছন ফিরহাদ হাকিম। পরিদর্শনের পর তিনি জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তার কথাই, আগুনটা খুব ভয়াবহ লেগেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, জলাজমি ভরাট করেই এই সব গুদাম তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, 2006 সাল থেকে এই সব চলছে। বেআইনিভাবে গুদামে কাজ হচ্ছিল কিনা কিংবা সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারো রুটি-রুজি বন্ধ করা ঠিক নয়। জলাজমি ছিল কিনা তা আমার জানা নেই। তবে তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার থাকবে। ফিরহাদ হাকিম বলেন, পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে জানান, বর্তমানে আর কোনো জলাভূমি ভরাট হচ্ছে না। তার দাবি, যা কিছু সব বাম আমলেই হয়েছে। এবার 3 কোটি টাকা ব্যয় করে গড়ে উঠতে চলেছে প্রায় 6 কিলোমিটার বড় রাস্তা। বামফ্রন্ট আমলে বারবার রাস্তার জন্য দরবার করেও মেলেনি রাস্তা। অবশেষে স্বাধীনতার পর এতদিনে এবার সেই রাস্তার কাজ শুরু হতে চলেছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের 3টি সংযুক্ত রাস্তার শিলান্যাস হয়েছে। 3টি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, আর তা করা হচ্ছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে। এখানে কেন্দ্রীয় সরকারের টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা অনেকদিন ধরেই বন্ধ। তাই গ্রামবাসীদের সুবিধার কথা ভেবে এবার পদক্ষেপ করল রাজ্য সরকার বলে খবর। এদিকে এই 3টি রাস্তার মধ্যে 2টি রাস্তা স্বাধীনতার পর প্রথম পিচের তৈরি হচ্ছে। আরেকটি পিচের রাস্তা তৈরি হলেও বামফ্রন্ট সরকারের জামানা থেকে বেহাল হয়ে পড়েছিল। তাই 3টে রাস্তায় তৈরির উদ্যোগ নেওয়া হলো পথশ্রী প্রকল্পের অর্থ দিয়ে, আর তা করতে জেলা পরিষদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে এই 3টি রাস্তা। তাই এত বছর পর নতুন রাস্তা পেতে চলেছে গ্রামের কয়েক হাজার পরিবার। এখন সেটা জানতে পেরে খুশি গ্রামবাসীরা। বসিরহাট দক্ষিণ বিধানসভার নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত দক্ষিণ কোদালিয়া রাস্তা তৈরির কাজ শুরু করেন। নিমদরিয়া উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডলের বিশেষ উদ্যোগে কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহারাব মণ্ডল, সাতক্ষীরা বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা, অঞ্চল সভাপতি হামিদ গাজী, ভূপাল সর্দার সহ প্রশাসনিক আধিকারিকরা এই 3টি রাস্তা প্রায় 6 কিলোমিটার নির্মাণ করার কাজ শুরু হয়েছে। তাতে মোট বরাদ্দ করা হয়েছে 3 কোটি টাকা। অন্যদিকে এলাকার মানুষজনের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, এই রাস্তা 3টি এইসব এলাকার সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। তার কারণ, এই রাস্তার উপর সরাসরি 19টি গ্রামের প্রায় 50,000 মানুষ এবং পরোক্ষভাবে আরও 20টি গ্রামের মানুষ নির্ভরশীল। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই রাস্তায় ভরসা সারা বছর। হাসপাতাল, স্কুল, কলেজ, 2টি স্টেশনে যাওয়ার রাস্তা, সরকারি অফিস, থানা, আদালত সব জায়গাতেই যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয় গ্রামের কয়েক হাজার মানুষকে। এছাড়া বর্ষাকাল থেকে শুরু করে রোজকার সময়েও এই রাস্তা দিয়ে যেতে হলে মানুষের প্রতিনিয়ত সমস্যা তৈরি হয়।
প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকার মানুষ বহুবার স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েছিলেন রাস্তাগুলি তৈরি করার জন্য। এই রাস্তার সংযোগে একদিকে সীমান্ত, অপরদিকে সুন্দরবনের একাধিক পর্যটন কেন্দ্রের যাওয়ার পথ। যোগাযোগের মাধ্যম এবার তৈরি হবে বলে মনে করছেন গ্রামের বাসিন্দা সাহেব আলী মণ্ডল, জাফর আলী মণ্ডলরা। শহর এবং শহরতলির মূল মাধ্যম গড়ে উঠবে, তাই এতে খুশি এলাকার মানুষজন।